সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। বিভিন্ন প্রকারের বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে একটা খুবই নৈতিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাজনীতির সঙ্গে রাষ্ট্রীয় অর্থের সম্পর্ক সবসময় সংবেদনশীল, বিশেষ করে যখন সেই অর্থের উৎস দেশের কেন্দ্রীয় ব্যাংক হয়, তখন প্রশ্ন উঠে কিন্তু সমাজে নানা ধরনের বিতর্ক তৈরি হয়। ঠিক এরকম একটি বিতর্ক আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি। একটা অভিযোগ উঠেছে সম্প্রতি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি অনিবন্ধিত সংগঠন গণভোটে হা ভোটের প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা পেয়েছে। তারা নিজেরাই বলছে যে কথা ছিল 5 কোটি টাকা দিবে, তবে সময় স্বল্পতার কারণে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। এই দাবি নিঃসন্দেহে জনমনে বিস্ময়, সন্দেহ এবং উদ্বেগের জন্ম দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটাও কি সম্ভব যে একটি সংগঠনকে সরকারি আর্থিক সহায়তা পেতে পারে, যা আবার নিবন্ধিত নয়, এবং এটা একটা আইনি কাঠামোগত ব্যাপার আছে। তবে এই সীমাবদ্ধতার পাশ কাটিয়ে যাওয়াও সম্ভব হয়েছে। দ্রুত সেড নামে একটি ফাউন্ডেশন গঠন করে নিবন্ধন নেওয়া হয় এবং সেই ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ গ্রহণ করা হয়। যদি তা হয়ে থাকে, তাহলে এটি কেবল প্রশাসনিক ফাঁকফোকর ব্যবহার করা নয়, বলতে হবে রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনার নৈতিকতার প্রশ্ন সামনে আসে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো, অভিযোগের উৎস খোদ সংগঠনের ভিতর থেকেই এসেছে। সংগঠনের একাংশের নেতারা দাবি করেছেন শীর্ষ নেতৃত্ব এই অর্থ প্রাপ্তি এবং ব্যয়ের বিষয়টি গোপন করেছে। অর্থাৎ প্রশ্নটি কেবল অর্থের উৎস নয়, স্বচ্ছতা, জবাবদিহিতার প্রশ্ন সামনে চলে এসেছে। একটি আন্দোলন যার মূল স্লোগান ছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই আন্দোলনের ভিতরে যদি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকে, বিশেষ করে আর্থিক স্বচ্ছতা, তাহলে আন্দোলনের নৈতিক ভিত্তি দুর্বল হতে বাধ্য। তবে অভিযুক্ত নেতারা বিষয়টি অস্বীকার করেছেন এবং বলেছেন এটি একটি ষড়যন্ত্র তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তাদের বক্তব্য অনুযায়ী গণভোটের প্রচারণার জন্য তহবিল সংগ্রহের প্রয়োজন ছিল এবং তাদের ভাষায় কিছু বড় ভাই বা শুভাকাঙ্ক্ষীর পরামর্শে তারা একটি বৈধ কাঠামোর মাধ্যমেই টাকাটা নিয়েছেন। এখানে বৈধতা বা নৈতিকতা, এই দুইয়ের মধ্যে দ্বন্দ্বের পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ। একটি বৈধ সংগঠনই হয়েছে, খুব দ্রুত তার সাথে সংগঠনের বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টি কি নৈতিক হয়েছে, এই প্রশ্নটা কিন্তু হবে। আইনের ফাঁকফোকর দিয়ে অনেক কিছু করে ফেলা সবসময় নৈতিক মানে সিদ্ধ হয় না। কেবল ছাত্রদের সংগঠনই নয়, গণভোটে হায়ার প্রচারণা চালাতে আরও অনেকগুলো সংগঠন বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সিএসআর তহবিল ব্যবহার করেছে, এমন অভিযোগ উঠছে। এর মধ্যে রয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে নানা দায়িত্ব পালন করা বদিউল আলম মজুমদারের সংগঠনও। সুশাসনের জন্য নাগরিক বা সুজনকে 2.5 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে এবং একই তহবিল থেকে 20 লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটি সংগঠনকে। এই রিপোর্টটি করেছে বণিক বার্তা। ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবি চেয়ারম্যান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন দৈনিক বণিক বার্তাকে বলেছেন, এবিবির পক্ষ থেকে সুজন ও ডিবেট ফর ডেমোক্রেসিকে 2,70,00,000 টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে সুজন পেয়েছে 2.5 কোটি টাকা, বাকি 20 লাখ টাকা ডিবেট ফর ডেমোক্রেসি পেয়েছে। এই অর্থ হা ভোটের প্রচার এবং নির্বাচনী বিতর্কে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরামর্শক্রমেই সিটি ব্যাংক এই টাকা দিয়েছে বলে ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটি এখানে তুলে আনাটা জরুরি। একটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো মুদ্রানীতি প্রণয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের তদারকি করা। রাজনৈতিক বা আধা রাজনৈতিক কার্যক্রমে অর্থায়ন করা তার দায়িত্বের মধ্যে পড়ে না। যদি সত্যিই এমন কোনো অর্থ প্রদান হয়ে থাকে, তাহলে এই প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা, পেশাগত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। যেখানে সাবেক গভর্নর সাংঘাতিকভাবে নৈতিকতার কথা বলতেন, তাহলে তিনি কেন, তার হাত দিয়ে এই অর্থ গেল, তিনি কেন বাণিজ্যিক ব্যাংকে বললেন এই টাকা দিতে? এই প্রশ্নগুলোর জবাব চাওয়া জনগণের অধিকার, জবাব পাওয়া জনগণের অধিকারের মধ্যে পড়ে। একটা রাজনৈতিক প্রেক্ষাপটও আছে। এই অর্থায়নের পেছনে তৎকালীন সরকার বা ক্ষমতাসীন মহলের নির্দেশনা ছিল। যদি তা হয়ে থাকে, তাহলে এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকলো। ইতিহাস বলে, যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা হারায়, তখন গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়ে। এছাড়া একটি স্বল্প সময়ের জন্য এত বড় অর্থের ব্যয়
এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাত্র 7 দিনের প্রচারণার জন্য 1 কোটি টাকা কি যুক্তিযুক্ত? যদি এই পরিমাণ অর্থ সত্যি ব্যয় হয়ে থাকে, তার ব্যয়ের খাতগুলো কী ছিল? অবশ্য নেতারা বলছেন যে তারা সেটির অডিট করিয়েছে এবং তাদের এটি স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারবেন। প্রশ্ন হলো, এর সুবিধাভোগী কারা ছিল এবং একই ধরনের অর্থ আর কোথায় কোথায় ব্যয় হয়েছে সেটাও কিন্তু বের হওয়া প্রয়োজন। এই অর্থ জনগণের। কেন্দ্রীয় ব্যাংকের অর্থ মানে শেষ পর্যন্ত তা রাষ্ট্রীয় সম্পদ, যা জনগণের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত হওয়ার কথা। সেই অর্থ যদি রাজনৈতিক প্রচারণায় ব্যবহৃত হয়, তাহলে তা জনগণের এক ধরনের বিশ্বাসভঙ্গের শামিল। আরেকটা হলো সিএসআর ফান্ড। বাণিজ্যিক ব্যাংকের সিএসআর তহবিলের কতগুলি নিয়ম আছে। সিএসআর এর নিজস্ব কর্পোরেট নীতিমালা আছে যে সিএসআর কোন কাজে ব্যবহৃত হতে পারে। মূলত টেকসই কোনো কাজে এই ফান্ড ব্যবহৃত হতে পারে। কিন্তু সিএসআর এর ফান্ড কীভাবে রাজনৈতিক কাজে চলে গেল, তারও তো একটা জানা প্রয়োজন আছে মানুষের। এই পরিস্থিতিতে প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান মনসুরের জবাব দেওয়া। কেন তিনি রাষ্ট্রীয় ব্যাংকের টাকা, যা প্রকারান্তরে জনগণের টাকা, রাষ্ট্রীয় কাজে, রাজনৈতিক কাজে ব্যবহার করতে দিলেন? কেন ব্যাংকগুলোকে নির্দেশ দিলেন? কেন ডিবেট ফর ডেমোক্রেসি বা সুজনের মতো সংগঠনকে টাকা দিতে হলো, সেটা তিনি ভালো বলতে পারবেন। এবং প্রয়োজন একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের। অভিযোগ সত্য বা মিথ্যা উভয় ক্ষেত্রে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার, কারণ এটি কেবল একটি সংগঠন বা কয়েকজন ব্যক্তির প্রশ্ন নয়। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা, রাজনীতির সংস্কৃতি এবং গণতান্ত্রিক জবাবদিহিতার প্রশ্ন। সবশেষে বলা যায়, এই ঘটনা আমাদের সামনে একটি বাস্তবতা তুলে ধরেছে। রাষ্ট্র, রাজনীতি, নাগরিক সমাজের সম্পর্ক এখনও সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত নয়। সেই সীমারেখা যতদিন অস্পষ্ট থাকবে, ততদিন এই ধরনের বিতর্ক, সন্দেহ বারবার ফিরে আসবে। এখন সময় এসেছে সেই সীমারেখা স্পষ্ট করা, আইনের মাধ্যমে, নীতির মাধ্যমে, সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে। এই ঘটনার আরও একটি তাৎপর্য আছে, যা কেবল একটি অভিযোগ বা পাল্টা অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ক্ষমতার সম্পর্ক এবং প্রভাবের গতি প্রকৃতিও সামনে নিয়ে আসে। একজন ব্যক্তি সরকারের একটি কমিশনের দায়িত্ব ছিলেন, অর্থাৎ সরকারের সাথে ছিলেন, তিনি তার এনজিওতে সেই টাকাটি নিলেন। এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন। একটি ছাত্র সংগঠন যত জনপ্রিয় হোক, প্রভাবশালী হোক না কেন, দ্রুত একটি ফাউন্ডেশন গড়ে তুলে টাকা পেয়ে যেতে পারে। এ দৃষ্টান্ত সামনে চলে আসলো। এটা তো কাকতালীয় নয়, আসলে এগুলো স্পষ্ট প্রমাণ করে যে ক্ষমতার ব্যবহার হয়েছে এখানে। রাজনৈতিক বাস্তবতা প্রায় দেখা যায় ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের পক্ষে জনমত গড়ে তুলতে বিভিন্ন সামাজিক নাগরিক সংগঠনকে ব্যবহার করে। তবে সেটা যদি সরাসরি রাষ্ট্রীয় অর্থের মাধ্যমে হয়, তাহলে তা অবশ্যই বিপজ্জনক দৃষ্টান্ত। কারণ এতে করে ভবিষ্যতে যে কোনো সরকার নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে ব্যবহার করার একটা পথ খুঁজে পেতে পারে। দীর্ঘমেয়াদে এটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য বড় ক্ষতিকর হয়ে থাকবে। গণভোটের প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ। গণভোট জনমত যাচাইয়ের জন্য একটি গণতান্ত্রিক পদ্ধতি, কিন্তু সেই গণভোটে একটি পক্ষকে অর্থায়ন করার মাধ্যমে আসলে একটি পক্ষপাত হয়েছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু উঠবে। নিরপেক্ষতার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা উঠবে। এই ঘটনার মধ্য দিয়ে তরুণ নেতৃত্বের একটি অংশের ভূমিকা নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। যারা পরিবর্তনের কথা বলে, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কাছ থেকে আমরা স্বচ্ছতা, নৈতিকতা প্রত্যাশা আরও বেশি করে থাকি। কিন্তু সেখানেই যদি নিজেদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ উঠতে থাকে, আর্থিক অস্বচ্ছতার অভিযোগ উঠে, তাহলে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আমাদের ভাবতে হয়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন।